2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী এসএলআর স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, প্রশ্ন সেট 4 অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ 2017 থেকে 2025 পর্যন্ত, সাথে সাথে সূত্র বিশ্লেষণ করব আমি এই ভিডিওতে। আর তোমাদের এই ভিডিওকে বলবো আমি মাধ্যমিক গণিত সাজেশন 2025 সালে আসা। আজকের যে ভিডিও সেটা হচ্ছে এক এক করে আমার পূর্ববর্তীতে আরও 3টি ভিডিও দিয়েছি। আজকে ভিডিও নম্বর 4, 2025 সালে আসা 4 নং প্রশ্নের সকল 2 মার্কের প্রশ্নের সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে 2 মার্কের সমস্ত প্রশ্নের বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। আর এখানে টোটাল 20 মার্কের প্রশ্ন হিসেবে 12টি সংক্ষিপ্ত প্রশ্ন আসে বিভিন্ন অধ্যায় থেকে। আমি সরাসরি চলে যাব বিশ্লেষণে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম পরপর আরও ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, প্রথমে যদি বলি, প্রতিটি বোর্ড পরীক্ষায় 12টি প্রশ্ন আসে, 4 দাগ নম্বরের প্রশ্ন থাকে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন। আর ভিডিওটিতে 20 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। আর এটা গণিত 2025 সালে সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্ন। হ্যাঁ, তা আমরা প্রশ্নটি দেখি। 4 নম্বর দেখতে পাচ্ছ, এটা সরাসরি সেই বোর্ডের প্রশ্ন থেকে নেওয়া। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। এখানে টোটাল 12টি প্রশ্ন আছে, 12টি প্রশ্ন থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, 2, 3 এভাবে করে টোটাল এই 12টি প্রশ্ন আছে। আমি 1 নম্বর যে প্রশ্নটা সেটা যদি দেখি, এখানে 4-এর 1 যেটা, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় বাহুর ত্রিভুজের অনুবাহুর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো, এটা বলেছে। তাহলে আমরা যদি প্রশ্নটা একটু দেখি বড় করে, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। তো এখন আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সদৃশ যে ত্রিভুজ সেটা কি আসলে, বা সদৃশ কোণী। যে ত্রিভুজের 3টি কোণেই সমান তাকে সদৃশ কোণী ত্রিভুজ বলে। আবার বাহু রিলেটেডও হতে পারে। যাই হোক, আমরা যদি একটু ছবিতে দেখি, এই একটি ত্রিভুজ আছে যার 3টি কোণেই কিন্তু 60 ডিগ্রি, কিন্তু বাহুটা কিন্তু কম ছোট বড় আছে। যেমন এটার বাহু আর এটার বাহু কিন্তু একটু ছোট বড় আছে, ঠিক আছে। আবার এই বাহুটা এই বাহুটা, ঠিক আছে। আবার এই বাহুটা এই বাহুটা, ঠিক আছে, সদৃশ কোণী। তাহলে দেখতে পেলাম, এখন ধরি সদৃশ ত্রিভুজ দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, এটাকে যদি বলি A1, A2, A3, B1, B2, B3 এরকম করে 3টা। তাহলে যেহেতু সদৃশকোণী ত্রিভুজের অনুভূমিক বাহুগুলো সমানুপাতিক, আবার এটা দেখা যাচ্ছে সদৃশ বাহু হতে পারে, যেমন এই বাহুটার সাথে এই বাহুটা কম বেশি হতে পারে এরকম। তো যাই হোক, আমরা এখানে কি দেখব, যে যদি যেহেতু সদৃশকোণী ত্রিভুজ অনুভূমিক বাহুগুলো সমানুপাতিক, এই কারণে এটা যদি A1 হয় এটা A2 হয়, তাহলে A1 অনুপাত A2, তদ্রূপ A2 তোমার B1 অনুপাত B2, এটা B1 আর এটা B2, ঠিক আছে, এরকম ইকুয়াল B3 অনুপাত A3 অনুপাত B3, ঠিক আছে। এভাবে সমান দেওয়া যায় কি A1 প্লাস A2 অর্থাৎ পরিসীমা। এই ত্রিভুজটার পরিসীমা ডিভাইডেড বাই দ্বিতীয় ত্রিভুজটির পরিসীমা। তাহলে আমি এক এক করে এইটা সমান এইটা লিখতে পারি। তাই লিখলাম। পরে A1 হচ্ছে 9 আর টোটাল পরিসীমা হচ্ছে 27 আর নিচের পরিসীমা হচ্ছে কত, 16। এই দুটো আমি মানটা বসাইলাম। এখানে শুধু A2 আননোন থাকে। যদি আমরা একটু ছোট করে দেখি, এটাকে সাইজ চেঞ্জ করি, এই 9টা এখানে চলে আসবে, 3 নং 27। তখন কি হবে, উপরে টোটালি A2 আবার, অর্থাৎ আমার ফাইনালি কি আসবে 16/3 কাটাকাটি করলে। আর 16/3কে যদি 3 × 5 = 15, 1/3, অর্থাৎ দ্বিতীয় ত্রিভুজের অনুভূমিক বাহুগুলোর দৈর্ঘ্য অনুপাত হবে 5/1/3। এরপর আমরা চলে যাব 2 নম্বরের 4-এর 2। ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ P থেকে PS এবং PT স্পর্শক টানা হলো QS বৃত্তের একটি যেটি PT এর সমান্তরাল SP T 80 ডিগ্রি হলে QST এর মান কত। আমরা যদি একটু দেখি, কোণ SPT সমান S, এটা হচ্ছে SPT, এই কোণটা 80 ডিগ্রি, ঠিক আছে। আবার যেহেতু PS এবং PT উভয় যেহেতু বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান, ঠিক আছে। আর এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমার PST, PS এটা S আর এটা T, অর্থাৎ এই কোণটা, যে এই কোণটা, PST সমান PTS, অর্থাৎ দুটো কোণ এখন যেহেতু বাহু দুটো সমান, এটা কি হবে, এটা হবে 180 - 80, অর্থাৎ আমরা যদি বলি এই কোণ এই কোণ এই 3টা কোণের যোগফল হবে কত,
তোমার 180, আর এই দুইটা কোণ যদি সমান হয় সেই হিসাবে তোমার টোটাল রেজাল্টটা হচ্ছে 50 ডিগ্রি। অর্থাৎ আমরা বলবো পিএসটি বা এই কোণটা 50, তাহলে এই কোণটাও 50। আবার পিটি সমান্তরাল এস কিউ, এখানে বলেই দেওয়া আছে কিউএস বা এস কিউ বৃত্তের একটি জ্যা যেটি পিটি এর সমান্তরাল। তাহলে এই যে জ্যাটা এস কিউ আর এই যে পিটি, এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল হলে কোণ পিটিএস ও কোণ কিউএসটি, কিউএসটি, হ্যাঁ, এই দুটা কোণ সমান, কারণ এরা একান্তর কোণ, ঠিক আছে, একান্তর কোণ। কাজে বোঝা গেছে আমার প্রমাণটা কিউএসটির মান কত, 50 ডিগ্রি। তাহলে এরপরে পরেরটা চলে যাব আমরা। এবার 3 নম্বরের প্রশ্ন দেখব। ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB সমান 6 সেন্টিমিটার, OD সমান 8 সেন্টিমিটার এবং OA সমান 5 সেন্টিমিটার, OC এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা যদি দেখি তাহলে সেটা কি হবে, ABCD আয়তক্ষেত্রের মধ্যে ও একটি বিন্দু, এই যে ও একটি বিন্দু এখানে, হ্যাঁ, তার বিন্দু হলে আমরা জানি OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার, OA স্কোয়ার মানে এখান থেকে এটা, আর OC স্কোয়ার মানে এটা, আবার OB স্কোয়ার আর OD স্কোয়ার, এই দুটোর যোগফলের সমান। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে 5 স্কোয়ার এটা কিন্তু জানতে হবে। তাহলে সবগুলির মান বসিয়ে দেবো, শুধু OC স্কোয়ার বাকি থাকবে। তো OC স্কোয়ার এখান থেকে 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, হ্যাঁ, এগুলি এক পাশে নিলে OC স্কোয়ার 75 হয়, আর এটা হবে 5√3, অর্থাৎ OC বাহুর দৈর্ঘ্য 5√3 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। শুধু এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে, একবারে সহজ অঙ্ক, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে কি বলেছে, এটা ত্রিকোণমিতির অঙ্ক। সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল কস 15 ডিগ্রি হলে কস 2 থিটার মান কত? তা আমরা যদি দেখি সাইন থিটা প্লাস 30 ডিগ্রি কস 15 ডিগ্রি, তাহলে কস 15কে আবার কি লেখা যায়, সাইন 90 মাইনাস 15 ডিগ্রি, কারণ এখান থেকে 90 মাইনাস 50, সাইন 90 মাইনাস মানে কস 15 ডিগ্রি, ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। তাহলে এখন দুই পাশে সাইন হয়ে গেল, কাজে অ্যাঙ্গেল ইকুয়াল আমরা অ্যাঙ্গেল লিখে দিচ্ছি। তাই থেটা প্লাস 30 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাই থেটা সমান কি লেখা যায়, এখানে বিয়োগ করলে 75 হয়, আর থেটা সমান 75 থেকে আরও 30 বাদ যাক 45 ডিগ্রি। তাই কস 2 থিটা সমান কস 90, কস 2 থিটা হচ্ছে কস 90, কস 90 এর মান হচ্ছে 0। কাজেই আমার কস থিটা এর মান নির্ণয় করো। কস থিটা যদি বলে তাহলে কস থিটা হচ্ছে 45 ডিগ্রি 1/√2, আর কস 2 থিটা যদি বলে তাহলে 0 ডিগ্রি। আমরা যদি একটু প্রশ্নটা আবার দেখে আসি, এখান থেকে কস 2 থিটার মান বলছে, তাই 2 থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, কারণ 2 ইন্টু 45, 45 মানে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে কস 2 থিটা, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 2/3 হলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারের থিটার মান নির্ণয় করো। এটাও কিন্তু সহজ, তোমার দেওয়া আছে কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন, তাহলে এটাকে তোমার বীজগণিতে স্কোয়ার, অর্থাৎ কস স্কোয়ারের হোল স্কোয়ার আবার সাইন স্কোয়ারের হোল স্কোয়ার করবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো। এ প্লাস বি মানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান 1, এই 1 লিখলাম, আর এইটার মান বাকি রইল। তারপরে কি আবার কস স্কোয়ারের পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই সূত্রগুলি কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান 2/3, বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান 2/3। এখান থেকে দেখা গেছে আমরা যদি ফাইনালি ক্যালকুলেশন যেটা দেওয়া আছে যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার মান 2/3 উত্তর হবে। এরপর আমরা 6 নম্বরের প্রশ্নে যাব। একটি আয়তঘনর ধারগুলো যথাক্রমে এক্স, তল সংখ্যা ওয়াই এবং এ এর সর্বনিম্ন মান কত হলে এক্স প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা যদি আয়তঘনের ধার সংখ্যা হচ্ছে 12, আমরা যদি বলি এরকম করে একটা আয়তঘন যদি দেখায়, হ্যাঁ, আয়তঘন টোটাল আয়তঘনর ধার সংখ্যা হচ্ছে 12, ঠিক আছে, এরকম, হ্যাঁ, আয়তঘন আঁকতেছি, আয়তঘনের ধার সংখ্যা হচ্ছে 12, হ্যাঁ, এবং তল সংখ্যা হচ্ছে তোমার 6 কীভাবে, উপরে নিচে দুই পাশে এপাশে, হ্যাঁ, 6টি। এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এ ইকুয়াল 12 প্লাস 6 প্লাস এ, অর্থাৎ 18 প্লাস এ হয়, হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এ। তাহলে এর সর্বনিম্ন মান
7 হলে, কারণ 12 প্লাস 6 18, 18-র সাথে 7 যোগ করলে 25 হয়। 25 একটা বর্গ সংখ্যা, কারণ 5 স্কোয়ার করা যায়, ঠিক আছে। কাজেই সর্বনিম্ন মান 7 হলে রাশিটি পূর্ণবর্গ হবে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর। 7 নম্বর, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আমরা যদি দেখি দুটি চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 R2 এবং উচ্চতা H1 H2, তাহলে R1 অনুপাত R2 সমান 2:3, H1 অনুপাত H2 সমান 5:3। চোঙ দুটি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2πr1h অনুপাত 2πr2h। তাহলে এটাকে যদি আমি একটু দেখি, অনুপাত করে 2π চলে যাবে, R1h1 ডিভাইডেড তোমার R2h2, অর্থাৎ R1/R2 H2 H1/H2। তা R1/R2 এর মান হচ্ছে কত? 2/3, আর H1/H2 এর মান হচ্ছে 5/3। তাহলে 5 × 2 = 10, 3 × 3 = 9, অর্থাৎ 10:9। চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 10:9। এরপরে চলে যাবো পরের প্রশ্ন। প্রথম 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n+103/3, n এর মান নির্ণয় করো। তাহলে আমরা যদি আগে স্বাভাবিক সংখ্যার মধ্যমা যদি বলি, 2n+1 সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এটা 2n+1 একটা বিজোড় সংখ্যা। হ্যাঁ, তাহলে বিজোড় সংখ্যার যে মধ্যমা হয় কি, তার সাথে 1 যোগ করতে হয়। হ্যাঁ, তাহলে n যদি বিজোড় হয় n+1/2, এটা হবে তার মধ্যমা। যেমন যদি 3 বলি, 3 এর মধ্যমা হচ্ছে 1 2 3, 2, অর্থাৎ এটাকে n এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। তদ্রূপ এটা 2n+1+1/2, তাহলে এখানে 2n+2 হয়, 2 কমন নিলে 2 কাটা যায়, থাকে n+1। এখন এইটাই কিন্তু n+1 সমান n+103/3। তাহলে নর্মালি ক্যালকুলেশন করব, 2n সমান 100 আসবে, n সমান 50 আসবে। হ্যাঁ, তাহলে n এর মান 50। এরপর আমরা 9 নম্বরের প্রশ্ন দেখবো। 9 নম্বরের প্রশ্ন কি বলেছে? বার্ষিক সরল সুদের 5.5% থেকে কমে 4.5% হলে ওই ব্যক্তির প্রাপ্ত বার্ষিক সুদ 250 টাকা কম হয়। মূলধন কত? আমরা যদি দেখি, ধরি মূলধন x টাকা, শর্ত অনুসারে x, হ্যাঁ, এটা হচ্ছে মূলধন p যদি ধরি, এটা সময়, আর এটা r, অর্থাৎ PTR ডিভাইডেড 100। আমার মেইন সূত্র হচ্ছে PTR, তোমাদের পরের ভিডিওতে আবার তুমি সমস্ত সূত্র দিয়ে দেবে, ডিভাইডেড 100, ঠিক আছে। তাহলে PTR ডিভাইডেড 100, তাহলে x প্লাস 1 প্লাস 5/5.5 ডিভাইডেড এটা সমান 250। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমি নর্মালি এক্সটা ক্যালকুলেশন করি, কিভাবে করব? 5.5x মাইনাস 4.5x, কারণ 100 কমন নিলে, হ্যাঁ, কারণ একবার অনুপাত এটা হলো আর একবার 4.5। তাহলে দেখা গেছে x হবে হলো কত? x/100 হবে 250, দ্যাট মিনস x ইকুয়াল হবে 250 × 100, দ্যাট মিনস 25,000। মূলধনের পরিমাণ 25,000। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। কোন ব্যবসায় A ও B মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর B এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত? আমরা যদি দেখি একটু, তাহলে ধরি মোট লাভ 100 টাকা, তাহলে 5% দান করা হলো, দান বাদে লাভের পরিমাণ হবে 95 টাকা। এখন এই 95 টাকা 3:2 অনুপাতে A ও B এর মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে এভাবে কত? যেহেতু এই অনুপাতটা 3:2 আছে, তাহলে তোমার বি পাবে হলো 2/3 + 5 × অর্থাৎ 38 টাকা। 38 টাকা বি এর, যেহেতু এখানে আমি বিটা বের করেছি, এটার সমপরিমাণ টাকা হচ্ছে 798। সুতরাং 100 টাকা যদি বি এর টাকা হয়, তাহলে সমপরিমাণ টাকা কত হবে? হ্যাঁ, 798/38 × 100, অর্থাৎ 2100 টাকা। তাহলে মোট লাভের পরিমাণ 2100 টাকা। এরপর আমরা 11 নম্বরে প্রশ্ন চলে যাব। 2-11 মানে xi, x/2 = y/3 = z/4। হ্যাঁ, এরকম আছে, এর মান কত সেটা বলেছে। ধরলাম ওইটা সমান কে, টোটাল মানটা সমান কে। তাহলে x সমান 2k, কারণ আলাদা আলাদা যদি করি, বা x/2 সমান যদি কে ধরি, তাহলে x সমান 2k, সেই অনুসারে আমরা এই যে 2k লিখেছি। তারপর y = 3k, y = 3k, z = 4k। হ্যাঁ, তাহলে এখন x y z এই তিনটির মান যদি বসিয়ে দেই, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে তোমার ক্যালকুলেশন করলে এখানে টোটাল আসে 4 সমস্ত 6/11। এরপরে ফাইনাল প্রশ্ন যেটা 12, এক্স সমানুপাতিক √y, y = a²। হ্যাঁ, তাহলে কি আসবে? দেখো এখানে x সমান ky, আবার এই y সমান a² হয়, তাহলে আমরা কি এই y এর পরিবর্তে a² লিখে দেবো। তাহলে দেখা যাচ্ছে 2a সমান, অর্থাৎ k এর মান পাইলাম আমরা 2।
তাহলে এক্স ইকুয়াল টু রুট ওয়াই, আবার এটা হোল স্কোয়ার করবো এক্স স্কোয়ার বাই অনুপাত, অর্থাৎ এই। আশা করি বুঝতে পারছো ভিডিওটি। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার টোটাল 12টি প্রশ্ন, তার সম্পূর্ণ সমাধান আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এবং এক এক করে সমস্ত প্রশ্ন যদি তোমরা বুঝতে পারো কোন লেভেলের প্রশ্ন আসে, তোমরা ক্লিয়ার একটা ধারণা আসবে। পরিশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।